তখন আমার দায়িত্ব নেওয়ার মতো তো কেউ ছিল না, আমার দুনিয়াতে কেউ ছিল না, তখন আমি ওরে বেছে নিয়েছি। আমি যখন হই, তারপরে হওয়ার পরে একটা সময় আমার বাবা মা ডিভোর্স হয়ে যায় এবং দুইজনই দুই জায়গায় আলাদা বিয়ে করেন। এর জন্য আমার মামারা নানারা সবাই ডিসাইড করছে যে আমাকে পালতে দিয়ে দেবে, অন্য পরিবারে দিয়ে দেবে। ছোট থেকে অন্য পরিবারে আমাকে বড় করছে। তো আমাকে নেওয়ার পরে তাদের সন্তান ছিল না, আমাকে নেওয়ার পরে তাদের একটা মেয়ে হয়েছে। তারপরে থেকে আমাকে আর কি টর্চারিং শুরু করছে, আমাকে অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো, যে কোনো কিছু নিয়ে, খাবার দাবার কথাবার্তা সব কিছু নিয়ে আমাকে অনেক বেশি মারধর করতো। যখন আমি সহ্য করতে পারতেছি না, তখন আমি চলে আসছি। তখন বয়স আমার 13 বছর। এসে যেখানে আমি জব করতাম সেখানে এসে আমি অনেক কান্নাকাটি করতেছি। তো ওখানে মালিক মহাজনরা আর কি আমাকে বলছে যে তারা রাখবে, তাদের আন্ডারে আমাকে রাখবে। তারপরে সেখানে একজনের সাথে আমার পরিচয় হয়, একসাথেই চাকরি করতেছি। এক কাজ করতে করতে ওনার সাথে আমার পরিচয়। কথাগুলো শুনে মেবি ওনার খারাপ লাগছে, আমার জন্য মায়া হয়েছে। তখন উনি আমাকে বলছে যে আমার দায়িত্ব নিবে, আমার কেউ নাই যেহেতু আমার দায়িত্ব সে নিবে। তখন উনি মোটামুটি ম্যাচিউর ছিল, উনি পুরোপুরি ম্যাচিউর ছিল, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। আমি ওগুলো কিছু বুঝতামও না। বিয়ে বলেন বা সংসার বলেন, আমার দায়িত্ব কেউ নিবে এটা নিয়ে কোনো রকমের আমি ম্যাচিউর ছিলাম না। তো এভাবে থাকতে থাকতে 4 মাস ওনার সাথে আমার এভাবে কথা, তার প্রতি আমি অনেক দুর্বল হয়ে গেছি, মায়া পড়ে গেছি তার। তো 4 মাস পরেই রমজান মাসে ফাইনালি আমাকে বললো যে হ্যাঁ আমরা এবার বিয়ে করবো। যেহেতু ওনার প্রতি আমি দুর্বল হয়ে গেছি, আমি বলছি হ্যাঁ বিয়ে করব, এই মাস রমজান মাসেই করব। পরে আমার আম্মু আমাকে নাম্বার দিছিল, বলছিল যে এ তোমার বাবা। তো আমি ফোন দিছি, ফোন দিয়া আমি এই যে হেনস্থার হচ্ছি এক জায়গা থেকে এক জায়গায়, এটা নিয়ে অনেক অনেক বেশি কষ্ট লাগছে। আমার বাবার সাথে কথা বলছি, কেন আমার লাইফটা নষ্ট করলাম, আমার তো কোনো ঠিকানা নাই, এখন আমি কোথাও পাচ্ছি না ঠিকানা। বাবা বললো যে তুমি আসতে পারো, আয়শা তোমার ফুপিদের সাথে ঈদ করতে পারো, আসো এখানে তোমারে দেখি। বাবা আমাকে বললো যে তাহলে এই রোজারিতে আমাদের সাথে করো। তো ওইখান দিয়ে আমার পরিকল্পনা যে রমজান মাসে আমি বিয়ে করব। ওনার টাকা নেই, বিয়ে করবে কাবিন করবে, টাকা নেই। তো উনি বললো কি তাহলে আমরা একটা হুজুর ডেকে এমনিতে তোমাকে আর্ত করে রাখি। পরে উনিও রাজি হলো, আমিও রাজি হলাম। ওইভাবে একটা কাজে ডাকলো, ওইভাবে বিয়েটা হয়েছে। কালেমা পড়ে যেটা বিয়ে, কালেমা পড়ে যেটা বাংলাদেশের আইনে যেটা সমর্থন করে না। তো বিয়েটা হইলো, হওয়ার পরে আমার বাবা আমাকে নিয়ে গেল সেই রাতেই। বাবা কি জানে যে আপনি বিয়ে করলেন? না, বাবা জানে না, বাবাকে আমি জানাই নাই। ওইখানে যাওয়ার পরে বাবারা বলতেছে তোমার আর ওখানে যেতে হবে না, এখানেই থাকবা, তোমাকে আমরা এখানে বিয়ে শাদী দেবো, আমরা এখানে রাখবো। বিয়ের কথাটা যখন উঠছে তখন আমি ওর কথা বলছি। তখন আমার বড় ফুপ্পি বলল যে তুমি যাকে পছন্দ করো তাকে তুমি আমাদের সামনে আনতে পারবা? পরে হ্যাঁ আনতে পারবো, সমস্যা নেই। পরে ওকে ফোন দিলাম, ওকে বললাম যে আমাকে এখানে বিয়ে দিতে চাইতেছে। কথা বলাই দিছি, আমার দাদুরা ফুপ্পিরা মানে সবার সাথে মোটামুটি একটু কথা বলছে। সবাই বলছে তুমি এখানে আসো, তোমাদের যেভাবে বিয়ে হোক না কেন আমরা আবার কোর্ট কাবিন করে তোমাকে বিয়ে দিব। সে বলতেছে ঠিক আছে আসবো, কালকে আসবো, আমরা আবার আপনাদেরকে নিয়ে কাবিন করব। ও আজকে আসতেছি কালকে আসতেছি এমন করতে করতে মানে আমার 2.5 মাস চলে গেছে। বাবা বলতেছে ও মনে হয় আসবে না, তুমি ওর আশায় থাইকো না, বাদ দাও। যেহেতু তোমরা বিয়ে করছো জাস্ট শুধু কোনো সংসার করো নেই বা একসাথে থাকো না, তাহলে ওর আশা থাকাও লাগবে না, তাও ওকে বাদ দিয়ে দাও, ওর সাথে যোগাযোগ করো না। কিন্তু ভাইয়া আমি তো ওর প্রতি দুর্বল, আমি তো ওকে ছাড়া কাউকে বিয়ে করবোই না। ওকে বারবার ফোন দিতেছি, মেসেজ দিতেছি, ও কোনো রিপ্লাই করে না। ওর কথা ছিল এটা যে আমি যদি এখন তোমাদের ফ্যামিলিতে যাই তাহলে আমার ফ্যামিলি খুঁজবে। ওনার বক্তব্য হচ্ছে যে সে যদি আপনার পরিবারের কাছে আসে তখন আপনার বাবা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো উনি চাচ্ছিলেন না তার পরিবারের সাথে যোগাযোগ করুক। কেন? কারণ সে ফ্যামিলির ছোট ছেলে ছিল, এই মুহূর্তে তাকে বিয়ে করাবে না বা সে পরিবার থেকে বিয়ে করার মতো উপযুক্ত না। সে চাইতেছে না যে তার ফ্যামিলি আমাদের ফ্যামিলির সাথে কোনোভাবে যোগাযোগ করুক। আমাকে আবার অন্য জায়গা থেকে দেখতে আসছে। আমি আমার বড় ফুপ্পির সাথে, আমার আব্বুর সাথে, সবার সাথে অনেক কান্নাকাটি করতেছি, না বাবা আমি এখানে বিয়ে করবো না, আমি থাকবো না এখানে, বা তোমাদের পছন্দ মতো বিয়ে করবো না। তোমরা আমাকে ছোট থেকে দেখো নাই, ছোট থেকে আমার খোঁজ খবর নাও নাই, তাহলে আমি আর থাকবো না। ও আমার দায়িত্ব একা নিতে চাইছে, তাহলে থাকে, আমি একাই চলে যাব। আমি চলেই আসলাম। আমার বাবাকে অনেক বুঝিয়ে শুনি, আমার ফুপিদেরকে সবাইকে বুঝিয়ে শুনি আমি চলে আসছি। আমার হাজবেন্ডের কাছে আমি চলে আসছি। এটা 2018 সালে। আসার পরে সে থাকতেছে, আমার সাথে থাকতেছে, আমিও থাকতেছি। ওনার মতো উনি কাজ করতেছে, আমার মতো আমি কাজ করতেছি, কিন্তু কোনো রকমের কোনো খরচ দেয় না। আমারটা আমারই দিতে হয়, সেই রুম ভাড়া, সে আমার খরচ সব আমারটা আমারই করতে হয়। তো এগুলো নিয়ে যদি আমি কোনো কথা বলি সে আমাকে মারধর করে। ছোটবেলা থেকেই বাবা মা পায়নি, বাবা মার কোনো আদর পায়নি, কারো কোনো আদর পায়নি। উনি আমার
কষ্টের জীবন দেখে, আমার অসহায়তা দেখে আমার সহায় হয়েছে, আমার দায়িত্ব নিবে, আমাকে সব দিক থেকে সাপোর্ট করবে বিধায় আমাকে বিয়ে করছে সে প্রতিশ্রুতি দিয়া। কিন্তু 2 বছর পরে দেখতেছি সে অন্য জায়গায় সম্পর্ক করতেছে, আমার প্রতি মনোযোগ কম, আমার প্রতি একদমই কোনো খেয়াল নেই গা। তখন আমি যদি কিছু বলি তাহলেই মারধর। এরকম অনেক হয়েছে, অনেক মার খাইছি, অনেক মারছে। আমি সবকিছু চুপচাপ মেনে নিতাম এই কারণে, কারণ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কোনো যাওয়ার মতো জায়গা নাই, বিধা আমি চুপচাপ এগুলো মেনে নিতাম। ভাবতাম যে হয়তো বা ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক সব কিছু মুখ বুঝা সহ্য করে গেছি। এরকম হয়েছে যে তার মুখ থেকে আমি একটু তুমি ভাষা শুনবার জন্য অনেক ঝগড়া করছি, অনেক মার খাইছি। আমি কন্টিনিউ করতাম যে আমি কি পাই না আপনার মুখ থেকে একটু তুমি ভাষা শুনতে, আপনার থেকে একটু সময়। সে আমাকে কখনো কোনো সময় দিত না, কোথাও নিয়ে যেত না একসাথে। মানুষ দেখে ফেলবে, মানুষ বুঝে ফেলবে যে বিয়ে করছে, তো সে আমাকে কোনো দাম দিত না। আমি যে একজন মানুষ, আমাকে এই বলে কোনো দাম দিত না। আমি তার কাছে একজন লোন ছিলাম। এমন করতে করতে অনেক বেশি মারধর। একদিন দেখি রাত্রে মেসেজ করতেছে, আমি পাশে শুয়ে আছি, সাথে শুয়ে আছি, সে মেসেজে কথা বলতেছে। তা আমি টাস করে ফোনটা নিয়ে ফেলছি। তো ওগুলা নিয়ে আমি বলছি, আর আমাকে অনেক মারছে, অনেক মারছে। আমার 2 গাল পুরো একদম লাল করে ফেলছিল মারতে মারতে। হাতের থেকে আমার লাথি দিয়ে নিচে নামাই দিছে। তখন আমি বাসা থেকে বের হয়ে বাহিরে যেয়ে কাঁদতেছি, সে ভিতরে কথা বলতেছে। আমি সেদিন রাত সারা দিন কান্না করেছি, সারা রাত কান্না করেছি। আমি সেদিন সহ্য করতে না পারে দেখতেছি যে না, আমি মার কাছ থেকে একদম মানে অনেক, আমার ওয়েট ছিল 65 কেজি, তখন 45 কেজি ওজন হয়ে গেছি। টেনশনে প্লাস মায়েরে মানে সবকিছুতে আমি একদম ওয়েট কমে গেছিলাম। আমার কি করার ছিল বলেন? তখন আমার দায়িত্ব নেওয়ার মতো তো কেউ ছিল না, আমার দুনিয়াতে কেউ ছিল না। তখন আমি ওরে বেছে নিয়েছি। সে আমাকে বলছে যে আমাকে সে তার দায়িত্ব রাখবে, আমি রাজি হয়েছি। এটা কি আমার দোষ? আমার কেউ নাই বিদায় সে আমাকে যা তা করে মারতো। আমাকে মারলে কারো কাছে প্রশ্ন জবাব দিতে হইব না, কেউ এসে উঠে জিজ্ঞেস করবে না যে কেন মারো, কি হয়েছে। তারপরে তার ফ্যামিলির কেউ জানতো না যে বিয়ে করছে, কোথাও কেউ জানতো না যে বিয়ে করছে। তারপর ওর ফ্যামিলিতে আমি যখন জানাই দিচ্ছি, ওর ফ্যামিলি সবাই মাইনা নিচ্ছে যে হ্যাঁ আমরা জানতাম যে ও এরকম একটা কাজ করছে, ওর চলাচলিতে বুঝতে পারছি। তো এখন কি করার আছে, যেভাবে আছো ওইভাবেই থাকো। আমার বাড়িতে এখনো আমি বাড়িঘর করি নাই, বাড়ি করবো, তারপর বউ আনবো আমি বাড়িতে। এর আগ মুহূর্ত কাউকে জানাইও না, যেমনি আছো অমনি থাকতে থাকো। তো থাকতেছি, থাকতে থাকতে 2024 সালে তারপরে উনি বাইরে যাওয়ার কথা হইতেছে। আমি না করতেছি যে আপনি যদি চলে যান তাহলে আমাকে কে দেখবে। এখন আপনার পরিবারকে আমার স্বীকৃতি দিল না, আমাকে নিল না, আপনি এখনো কাউকে আমার সাথে পরিচয় করে দেন নাই, তাহলে আমি কিভাবে কি থাকবো। বলতেছে যে আচ্ছা টেনশন নাই, আমি যাওয়ার সময় বাড়িতে দিয়ে যাব। তারপরে উনি 2024 সালে এই 2018 থেকে 24 পর্যন্ত আপনারা একসাথেই ছিলেন? একসাথেই ছিলাম। এর মধ্যে আমি অনেকবার বলছি, আমার ফ্যামিলি যখন মেনে নিল আমাকে, তখন আমার ফ্যামিলি চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। বাড়িতে ওকে আমার দেশে বাড়িতে নিছিল যে এখানে আসো, তোমরা যেহেতু কাবিন করো না, আমরা কাবিনটা করে দিই, কোর্ট কাবিন করে দিই, তোমাদের কোনো খরচ লাগবে না, প্লাস কোনো কিছু সাফার করতে হবে না, আমরা বুঝবো। ওকে বাড়িতে নিছি ভাইয়া ঠিকই, কিন্তু ও কাবিন করতে চায় না, ও কোনো রকমের রেজিস্ট্রি করতে চায় না। তো ওনার যাওয়ার সময়টা যখন আসে, আমাকে ফাইনালি জানায় তুমি বাড়িতে যাবা। ওর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে চলে গেল। উনি আমাকে আর বলে নাই গা যে আমি যাচ্ছি, মানে আছে না একটা প্রিপারেশন, মেন্টালি একটা কথাবার্তা বলা, ওগুলা কিচ্ছু না, আমাকে বলে নাই গা, চলে গেল। হ্যাঁ, কিন্তু কাবিন করলো না? না, কাবিন আর হয়নি, কাবিন আর করেনি। ওইভাবেই ওনাদের বাসায় আমি থাকতেছি। পরে এগুলা বলতেছে যে আমার কেউ নাই গা, আমার কোনো কিছুর পরিচয় নেই গা, তাইলে আমাদেরও তো সমাজ আছে, আমরা সমাজ নিয়ে চলি, তাইলে এরকম মেয়ে নিয়ে কিভাবে সংসার, মানে বাড়ির যোগ্য না, এনের যোগ্য না, মানে এগুলা বলতেছে। আমি অনেক বেশি কান্নাকাটি করতেছি, থাকতেছি, ওনাকে বলতেছি, ওনাকে জানাইতেছি যে আপনার আব্বু আম্মু বা আপনার পরিবার এগুলা বলে। আমার হাজবেন্ডের কথা হয়েছে কি, যেটা নাই সেটা তো বলবই, আমি কি করবো, আপনি কি করবেন, আপনার ভুল তো, আপনি সবকিছু জানেন আনছেন না আমারে, তাহলে আপনি বলেন, আমার কিছু কথা বলেন এগোর সাথে, যেন আমাকে এগুলো কিছু না বলে। তার কথা আমি এগুলো কিছু নিতে পারি না, তোর মতো থাক, তোর মতো তুই ব্যবস্থা করে ম্যানেজ করা, আমি কিছু করতে পারবো না, আমি কি করবো, যে যন্ত্রণার জন্য দেশ ছাড়ছি সেই যন্ত্রণায় তুই আমাকে দিয়ে রাখো সবসময়, আমি কি করবো এগুলা নিয়ে, তুই বুঝিস তোর বিষয়। তো চলে আসছি, আমি ঢাকায় চলে আসছি, একা একা থাকতেছি। সে বলতেছে বাড়িতে যে থাকতে লেগা, তা আমি তো বাড়িতে যাব না, কারণ যে আমি মেন্টালিটি ভাবে অনেক টর্চার করে, তারা মানসিক ভাবে অনেক টর্চার করে, এই জন্য আমি যাবো না, এখানেই থাকতে চাইতেছি। কিন্তু সে আমাকে এখানে ভরণ পোষণ দিতে রাজি না।
তো সেটাই আমি মেনে নিয়ে এখন আর কি আমি চাকরি করতেছি আর থাকতেছি। সে মন চাইলে বাসে আমাকে 2-3 মাস পরে 2-3 হাজার টাকা দেয়, 5,000 টাকা দেয়, উপরে গেলে 5,000 টাকা দেয়, মন না চাইলে নাই। সে মন ছেলে আমাকে একটু ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে কি করোস, খাইছিস নি, টুকটাক একটু মেসেজ দিয়ে আমার খোঁজ খবর নেয়। এখন ভাই এইভাবে চলতেছে। আমি ওকে ভালোবাসি ভাই, আমি ওর সাথে সংসার করতেছি, ওকে আমি ভালোবাসি। প্রিয় দর্শক, একটা মেয়ের জীবনের 6টি বছর এটা শুধু কয়েকটা দিন বা মাস নয়। তার বিশ্বাস, ভালোবাসা আর ভবিষ্যতের সবটুকু স্বপ্ন একজন অসহায় মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে দীর্ঘ সময় একসাথে থাকা, অথচ কোনো আইনি স্বীকৃতি না দিয়ে হঠাৎ তাকে একা ফেলে চলে যাওয়া, এখন পর্যন্ত এভাবেই ঝুলিয়ে রাখা, এটা এক ধরনের অন্যায়। আজ আমরা এই মঞ্চ থেকে সেই প্রবাসী ভাইয়ের কাছে আন্তরিকভাবে আবেদন জানাই, আপনি আপনার দায়িত্ব এড়িয়ে যাবেন না। যে মেয়েটি আপনাকে তার জীবনের সবচেয়ে বড় ভরসা হিসেবে গ্রহণ করেছে, তাকে তার প্রাপ্য মর্যাদা দিন, তাকে স্বীকৃতি দিন, তাকে আপনার ঘরে তুলে নিন। একজন নারীর সম্মান, তার অধিকার এবং তার ভবিষ্যৎ, এগুলো কোনো অবহেলার বিষয় নয়। আপনার একটা সঠিক সিদ্ধান্তই একটা জীবনের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। আর আমরা আমাদের অতিথির উদ্দেশ্যে বলতে চাই, আপনি প্রথমেই যে ভুলটা করেছেন, যে রেজিস্ট্রেশন ছাড়া এভাবে বিয়ে করা আপনার মোটেও উচিত হয়নি, এবং আপনার বাবা আপনার বিয়ে দিয়ে নতুন করে আপনার জীবন সেটেল করার যে একটা উদ্যোগ নিচ্ছিলেন, সেখানেও আপনি বাদ সাধেন। আমাদের কাছে মনে হয় এই ব্যাপারগুলো আপনার অবশ্যই ভুল হয়েছে। আপনি আপনার যিনি বাবা আছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং আপনার পরিস্থিতি বর্ণনা করে তার কাছ থেকে সহযোগিতা চাইতে পারেন। এবং আরও আমরা যেটা অনুরোধ করব স্টুডিও থেকে, আপনার উভয়ই পরিবারের যারা সদস্য রয়েছেন তারা ব্যাপারটিকে একটু সিরিয়াসভাবে নিয়ে এটার একটা ভালো সমাধান দিবেন বলে আমরা আশা রাখি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।